কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার সবশেষ খবর এবং এই বিষয়ে আরও আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, এখন বিদেশের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনার যে প্যাকেজটি প্রতিবেদনটি আমরা দেখছিলাম সেটির সূত্র ধরে বলতে চাই, ভয়াবহ একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে গেছে, যার যে খবরে পুরো তোলপাড় এখন বিশ্ব। এই এলাকাটি ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলা যায়। এমন একটি এলাকাতে এই ধরনের ভয়াবহ সন্ত্রাসী হামলা, যারা নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের আসলে ব্যর্থতা এখানে কতখানি, সেই বিষয়টি দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি। মুক্তি, এই যে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা, এই ব্যর্থতাটির আসলে প্রথম একটি ইঙ্গিত বা আভাস আমরা পেয়েছিলাম যখন গতকালকে এই হামলার পরে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার স্টেটমেন্টটি দেন। এক্সবার্টায় তিনি বলেন তিনি যতটা না বেশি দুঃখ পেয়েছেন তার থেকে বেশি তিনি আকস্মিক এই হামলায় হতবাক হয়েছেন। এটি ইঙ্গিত করে যে এই হামলা সম্পর্কে গোয়েন্দা বাহিনীর কোনো ইন্টেল তাদের কাছে ছিল না, সেনাবাহিনীর কাছে এরকম কোনো তথ্য ছিল না যে এ ধরনের কোনো হামলা হতে পারে। যে তিনটি জায়গার কথা বলা হচ্ছে, হামলা হয়েছে পেহেলগামে, কিন্তু পেহেলগাম, সোনমার্গ এবং গুলমার্গ এই তিনটি জায়গা এতটাই দুর্গম যে সেখানে আসলে কোনো যানবাহন চলতে পারে না, পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছাতে হয়। এরকম একটি জায়গা যেখানে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি বাংকার আছে, সে জায়গাটি পুরোটাই নিরাপত্তা চাদরে আচ্ছাদিত। কারণ আমরা জানি যে প্রতি বছর 2 থেকে 2.5 কোটির মতো মানুষ আসলে কাশ্মীরের ওই জায়গাটি ঘুরতে যান। সেরকম একটি জায়গায় একটি সংঘবদ্ধ হামলা হলো। এরকম বলা হচ্ছে এমনভাবে হামলা হয়েছে যারা প্রত্যক্ষদর্শী তারা হামলার আগে কোনো অস্ত্রধারীকে দেখতেও পাননি। এরকম গেরিলা পদ্ধতি, অতর্কিত এই যে গেরিলা পদ্ধতিতে যে হামলাটি হলো, এই হামলা সম্পর্কে কোনো তথ্য যেমন ছিল না, তেমন এই অস্ত্রশস্ত্র নিয়ে তারা এই দুর্গম এলাকায় কিভাবে প্রবেশ করলেন অস্ত্রধারীরা, সেই প্রশ্নটি পরিষ্কার হচ্ছে না। আমরা দেখেছি যে হামলার পরপরই অমিত শাহ নিজ বাসভবনে, অর্থাৎ তিনি গুলমার্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে নিজ বাসভবনে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। আমরা দেখেছি মোদি সৌদি আরব সফর শেষে বিমানবন্দরেই বৈঠক করেছেন। এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্র সরকারের এই যে উদ্যোগগুলো, সেটি থেকে এটি স্পষ্ট যে গুলমার্গের এই ঘটনায়, পেহেলগামের এই দুর্ঘটনায় যে হামলাটি হয়েছে, সেই হামলা সম্পর্কে ভারতীয় গোয়েন্দা বিভাগের কাছে যেমন কোনো তথ্য ছিল না, তেমন সেনাবাহিনীরও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছিল না। এটি আসলে এই বিষয়ে বলতে যে অনেকে আসলে এই হামলাটিকে একদমই পরিকল্পিত হামলা বলছেন। হামলার ধরনটি দেখে এটাই অধিকাংশ মানুষই আসলে ধারণা করছেন। আবার অনেকে কিন্তু যা ক্ষমতাসীন সরকার রয়েছেন তাদেরকেও দায় এড়াতে পারেন না, এমনটাও বলছেন। আসলে কি মনে হচ্ছে এখানে এই জায়গাটাতে আসলে আপনার কাছে কি উত্তর রয়েছে? মুক্তি, ভারতীয় গণমাধ্যমে আমরা 2 ধরনের ন্যারেটিভ দেখেছি এই হামলার পরে। একটি হচ্ছে কেন্দ্র সরকার, মোদী সরকার যে ধরনের কথা বলার চেষ্টা করছে, তারা ইঙ্গিত দিচ্ছে যে এই হামলাটি পূর্ব পরিকল্পিত, জিওপলিটিক্যালি জায়গাটিকে ইমব্যালেন্স করার জন্য একটি হামলা করা হয়েছে। কেন? কারণ যে মুহূর্তে হামলাটি হয় মোদী তখন অবস্থান করছেন সৌদি আরবে। 4 দিনের ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তখন ভারতে। সুতরাং ভারতের পররাষ্ট্রনীতি এই সময় এমনি খুবই তৎপরতার মধ্যে রয়েছে। ঠিক সেই জায়গায় এরকম একটি হামলা নিশ্চয়ই ভারতে পর্যটকদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করবে। এরকম ভাবে বলা হচ্ছে যে সেখানে ইউরোপিয়ান 2 জন নাগরিক থাকার কথা রয়েছে, এছাড়াও আরো 2 জন, একজন সংযুক্ত আরব আমিরাতের এবং আরেকজন আরেকটি দেশের, মোট 4 জন বিদেশি পর্যটক ওই হামলার সময় উপস্থিত ছিলেন। সুতরাং এই হামলার কবলে পড়লে নয়াদিল্লির উপর নিহত হয়েছেন সে খবর আমরা পেয়েছি। ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর এই হামলাটি হলো, এর কারণে তো মোদী সরকারের উপর এক ধরনের চাপ পড়বে। সুতরাং বিজেপি প্রমাণ করার চেষ্টা করছে হামলাটি উদ্দেশ্যপ্রণোদিত, হামলাটি পূর্ব পরিকল্পিত, সেখানে পাকিস্তানের মদত আছে, এরকমও বেশ কয়েকটি গণমাধ্যম বলার চেষ্টা করছে। কিন্তু মুক্তি, এর একটি উল্টো পিঠও আছে, যে উল্টো পিঠটি অনেক জায়গা থেকে এরকম একটি আভাস দেওয়া হচ্ছে যে হামলাটি এতই পূর্ব পরিকল্পিত যেটি অনেকটা সিনেমার স্ক্রিপ্টের মতো। আপনি যদি প্রত্যক্ষদর্শীদের ধারাবর্ণনী শোনেন, দেখবেন কেউ বলছে যারা হামলা করেছে তারা নাকি প্রশ্ন করেছে যে কোন ধর্মের অনুসারে, ধর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছে। নারীদেরকে ছাড় দেওয়া হয়েছে। একজনকে হত্যা করার আগে একজনকে হত্যা না করে বলা হয়েছে যে তোকে মারবো না, তুই মোদিকে গিয়ে বল যে আমরা এই ধরনের হামলা করেছি। এই যে আলামতগুলো মুক্তি, এই আলামতগুলো খুবই সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার একটি প্রোটোটাইপ। এই প্রোটোটাইপ মেনেই আসলে হামলাটি করা হলো, সেটি খুব বেশি প্রেডিক্টেবল। সুতরাং এভাবেও বলা হচ্ছে যে গোয়েন্দা বাহিনী কোনো তথ্য জানলো না, সেনাবাহিনীর কারো কাছে কোনো অস্ত্রশস্ত্র ধরা পড়লো না, এরকম একটি মারাত্মক হামলা হলো। সেই হামলাটিকে আসলেই ওই লস্করি তৈবার যে ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স, তারা কি আসলে এরকম একটি হামলা করতে সক্ষম কিনা?
বারবার এই ইঙ্গিতটি দেওয়া হচ্ছে যে এই হামলার পেছনে অন্য কোনো কিছুর মদত আছে কিনা, যদিও এই নিয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়। এবং আরেকটি চাঞ্চল্যকর জিনিস আমি আপনাকে মুক্তি বলে রাখতে চাই, এই যে রেজিস্ট্যান্স ফোর্স হামলার দায়টি স্বীকার করেছে, এটি কিন্তু আন্তর্জাতিক কোনো গণমাধ্যম নিশ্চিত করতে পারেনি, যার অর্থ বিবিসি, সিএনএন, গার্ডিয়ান তারা বলছে যে এই সংগঠনটি দায় স্বীকার করেছে, কিন্তু দায়টি তারা কিভাবে স্বীকার করেছে? কোথাও পোস্ট দিয়ে, কোনো বিবৃতি দিয়ে? সেটি হলে সেটি তো ভেরিফাইয়ের অপশন আছে, সেটিও নেই। সুতরাং মুক্তি নানা ধরনের জলঘোলা আছে এই হামলা নিয়ে। সতস্ত সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সম্প্রতি ওয়াকফ ইস্যুতে ভারতে একটু তোলপাড় চলছে, ঠিক সেই সময়ে এমন একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা, ভারতের সাম্প্রদায়িক সহিংসতা বাড়ার আশঙ্কা কতটুকু? আমরা দেখেছি নিরাপত্তা বিশ্লেষক অনেকেই এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, সেটি আসলে কতটুকু রয়েছে? মুক্তি, আপনি দেখবেন যে জম্মু কাশ্মীরে যদিও পর্যটকদের উপর এরকম ভয়ঙ্কর হামলা খুব বেশি দেখা যায় না, কিন্তু যখনই কোনো হামলা হয়, হামলাটি কারা করেছে, কারা নিহত হয়েছে, তার আগেও যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে ধর্মীয় বিভাজন। আমরা দেশটিকে দেখেছি যে কাশ্মীর ইস্যুতে এই দেশের যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যে দুই ধর্মীয় সম্প্রদায়, তাদের মধ্যে একটি বিভাজন তৈরি হয়, যে কারণে আসলে এই হামলাটি পূর্ব পরিকল্পিত কিনা, এর পেছনে কোনো কনস্পিরেসি থিওরি আছে কিনা সেটি আলোচিত হচ্ছে। সেটি হচ্ছে এই ওয়াকফ ইস্যু নিয়ে। আমরা জানি যে মুসলিমদের দান করা যে সম্পত্তি, এই সম্পত্তি হচ্ছে ওয়াকফ। এই সম্পদ ভারতীয় সংবিধান অনুযায়ী ব্যবহারের নিয়ম হচ্ছে ওয়াকফ বোর্ড যদি সিদ্ধান্ত নেয় এই সম্পত্তিটি মাদ্রাসার কাজে, মসজিদের জন্য ব্যবহার করা হবে। কিন্তু কেন্দ্র সরকার যেটি করছে, যেহেতু তারা হিন্দুত্ববাদী একটি রাজনীতি করে, যেহেতু তারা হিন্দুদের ভোটে আসলে ক্ষমতায় এসেছে, গেরুয়া শিবিরের যে কথাটি বলছিলাম, তারা যেটি চাইছে, তারা হচ্ছে এই ওয়াকফ সম্পদের অধিকার নিজেদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। অর্থাৎ মুসলিমদের দান করা এই দাতব্য সম্পদ কোন খাতে কিভাবে ব্যবহার হবে সেটি ঠিক করবে সরকার। এবং সে কারণে কিন্তু ভারতে এই মুহূর্তে মুসলমানদের মধ্যে যে একটি চাঞ্চল্য তৈরি হচ্ছে, তারা যে এক ধরনের সংখ্যালঘু হওয়ার কারণে এক ধরনের যে দমন নিষ্পীড়নের মধ্যে আছে, সেটি তো স্পষ্ট, নিরাপত্তাহীনতায় ভোগার যে বিষয়টি। এবং এই যে ভারতীয় গণমাধ্যম বারবার ইঙ্গিত করা যে এই হামলাটি আসলে ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত, কোন একটি বিশেষ সংগঠন, হিন্দু পর্যটকদের খুঁজে খুঁজে মারা হয়েছে, হিন্দু পর্যটকদের খুঁজে মারা হয়েছে, তাদের ধর্ম পরিচয় জানতে চাওয়া হয়েছে, এ ধরনের আলামত যখন গণমাধ্যমে আসবে, খুব স্বাভাবিকভাবেই এই মুসলিমদের সাথে ভারতের যে হিন্দুরা, তাদের মধ্যে তো একটি বিভাজন, একটি মত পার্থক্য তৈরি হবে। এবং এর জেরে গেরুয়া শিবির যে ওয়াকফ ইস্যুতে যে আদালত শুনানির জন্য যে স্থগিতাদেশ দিয়েছে, অর্থাৎ আদালত যে সময় নিতে চাচ্ছে যে অমুসলিম কোনো ব্যক্তি আসলে ওয়াকফ বোর্ডের আন্ডারে কাজ করতে পারবে না, অমুসলিম কেউ ওয়াকফ সম্পত্তি কোন কাজে ব্যয় করা হবে সেটির সিদ্ধান্ত নিতে পারবে না, এই নিয়ে যে আসলে আদালতের সাথে সরকারেরও একটি যে দ্বন্দ্ব চলছে, এই ঘটনার জেরে, কাশ্মীর ইস্যুর জেরে গেরুয়া শিবির যে এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না, সেটি যেমন উড়িয়ে দেওয়া যায় না। এবং গতকালকে রাতে কাশ্মীরের ঘটনা দেখে এবং গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া দেখে এটি কিছুটা আলামত দেয় যে এই ঘটনাকে কেন্দ্র করে এক ধরনের সাম্প্রদায়িক বিভাজনের দিকে ভারত তো এগোচ্ছে। মুক্তি, সতীর্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সতীর্থ কর্মকার।